ওই গ্রুপের কোশ্চেনটাই দিয়ে দিও, হ্যাঁ, আপলোড করে দিও। বলছে স্টিল রড বিটের থার্মাল কন্ডাক্টিভিটি 52.2 watt per meter Kelvin, has an area of cross section 0.02 meter square, and the length 15 centimeter. If the two ends of the rod are maintained at a temperature difference of 300 degrees Celsius, the rate of heat flow through the rod is কত হিট ফ্লো হচ্ছে। আগে তোমরা কোশ্চেন পড়ো, তারপরে আমি এটা করছি। এটা সব থেকে টাফেস্ট এটা কোশ্চেন, এই মানে বলতে পারো হিট অ্যান্ড টেম্পারেচার রেয়ারেস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব একটা আসে না, বাট তাও একবার দেখে নাও। ক্লাস তো শেষের দিকে যাচ্ছে এটা, আর কালকে শেষ হয়ে যাবে হিট অ্যান্ড টেম্পারেচার। তো আজকে একটু এই বড়গুলো কোশ্চেন দেখে নিই, তারপরে নর্মাল ছোট আবার টপিক থেকে শুরু করো। দেখো বলা রয়েছে একটা স্টিল রড রয়েছে, ঠিক আছে, যেটা থার্মাল কন্ডাক্টিভিটি, ওই রডের থার্মাল কন্ডাক্টিভিটি কত রয়েছে? 52.2 ওয়াট পার মিটার পার সেকেন্ড। এটার মানে কি জানো? এক মিটার এক মিটার রডে, ঠিক আছে, এক মিটার রডে মানে এক মিটার রডকে ইনক্রিজ করার জন্য কত 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য 50.2 ওয়াট এনার্জি দরকার, বুঝলে কি? ওকে, এটা ঠিক ওই রকম হয়ে গেলো, যেমন কি স্পেসিফিক হিট অফ সব জিনিস হতো, এরকম এটা থার্মাল কন্ডাক্টিভিটি। এক মিটার রডে মানে 1 কেলভিন টেম্পারেচার রাইজ করার জন্য, ইনক্রিজ করার জন্য 50.2 ওয়াট পাওয়ার লাগবে। অ্যাজ অ্যান এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন যেটা রয়েছে রড, তার কত রয়েছে? এরিয়া অফ ক্রস সেকশন মানে কোন রড হবে সেটা হোল, মানে যদি ওটা পাইপের মতন হয় তাহলে ওর যেটুকু এরিয়া হবে সেটা এরিয়া অফ ক্রস সেকশন বলা যাবে 0.02 মিটার স্কোয়ার। লেন্থ 15 সেন্টিমিটার রডের লম্বা রয়েছে, ঠিক আছে। Two ends of the rod are maintained at a temperature difference of 300 degrees Celsius, মানে বলছে কি একটা সাইড থেকে অন্য সাইডে টেম্পারেচার যদি মেজার করো তার মধ্যে ডিফারেন্স পড়ে যাবে কত? 300 ডিগ্রি সেলসিয়াস। দ্য রেট অফ হিট ফ্লো থ্রু দ্য থ্রু দ্য রড, রড থেকে হিট ফ্লো কত হবে? রেট, মাথায় রাখবে, রেট অফ হিট ফ্লো, কত স্পিডে হিট ফ্লো করবে, ঠিক আছে। থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি? মানেটা রয়েছে কি 1 মিটার রডের 1 কেলভিন টেম্পারেচার রেজ করার জন্য 50.2 ওয়াটার পাওয়ার লাগে, বুঝলে কি? ক্লিয়ার? 50.2 ওয়াট পাওয়ার লাগে। চলো যাই হোক, তোমাদেরও দ্বারা হবে না এটা, এটা কারণ কি পড়াইনি এখন অব্দি, তাই জন্য করতে পারবে না। বাট অপশন রয়েছে 3 কিলো জুল, 2 কিলো জুল, 4 কিলো জুল, 1 কিলো। কোয়েশ্চেনটা সরিয়ে দাও, আমি এটাকে তোমাদেরকে দেখো। তোমাদেরকে এমন রয়েছে কি একটা রড রয়েছে, এই রডের লেন্থ কত রয়েছে? 5 সেন্টিমিটার। এখানে টেম্পারেচার যদি T1 হয়, এখানে যদি T2 হয়, তো বলা হয়েছে T2 - T1, ঠিক আছে, মানে এটাকে ডেল্টি বলতে পারো, ঠিক আছে। ইকুয়াল টু কত হবে? তো বলা হয়েছে 300 ডিগ্রি সেলসিয়াস। 300 ডিগ্রি সেলসিয়াস মানেই হলো 300 কেলভিন, একই ব্যাপার। সেলসিয়াস আর কেলভিন এর মধ্যে ডিফারেন্স সেম হয়, কারণ কি আমি তোমাদেরকে বলেছিলাম সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস লোয়ার পয়েন্ট হয় স্কেল, আপার পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস হয়। তো এর মাঝে যেটা ডিফারেন্স থাকে সেটা কত হলো? 100। সেরকমই কেলভিন যেটা রয়েছে 273.15 ডিগ্রি 15 কেলভিন হয়, আর এদিকে আপার পয়েন্ট যেটা হয় 373.15 হয় কেলভিন।
ঠিক আছে, সেই কারণে এখানেও 100 ডিফারেন্স পড়ে, তাই ডিফারেন্সটা সেম রয়েছে। সেই জন্য 300 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স হোক বা 300 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স হোক সমান করে, বুঝলে কি? ক্লিয়ার? এই ডিফারেন্সটা পেয়ে গেল। ঠিক আছে, ডিফারেন্সটা পেয়ে গেলে কি, এবার তোমার যে রয়েছে সেটা বলা হয়েছে কি এর মাঝে থার্মাল কন্ডাক্টিভিটি কত রয়েছে। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি কত রয়েছে, থার্মাল কন্ডাক্টিভিটিকে কে দিয়ে আমরা মেজার করি। ঠিক আছে, কে মানে এটা কে থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, কে ফর থার্মাল কন্ডাক্টিভিটি, যেটা রয়েছে 50.2 ওয়াট মিটার কেলভিন। ঠিক আছে, ক্লিয়ার? লেন্থ ইকুয়াল টু ডি রয়েছে এত সেন্টিমিটার, সেন্টিমিটার রয়েছে তো এটা মিটারতে কনভার্ট করে নেবে, হয়ে যাবে 15/100 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? কারণ 1 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার বরাবর 1 মিটার, কারণ এসআই ইউনিট তোমাকে নিতে হবে সব কথা। এবার তোমাকে দেখো না ফর্মুলা কি রয়েছে। ওকে, এটাকে ডেল টি বলতে পারো বা এটাকে ডেল কিউ বলতে পারো, মানে ডেল কি বলতে, ডেল থিটা বলতে পারো, একই। ঠিক আছে, এবার তুমি শুনে রাখো ডেল কিউ বাই ডেল টি, টি ফর টাইম। ঠিক আছে, টাইম। ওকে, কিউ ফর চার্জ, যাই হোক এই পুরো, সরি চার্জ বলছি, হিট, হিট। এখানে যেটা রেট হয়ে যাবে এটা মানে হলো রেট অফ হিট ফ্লো, হিট ফ্লো। এবার তোমাদেরকে কোশ্চেন জেনে রাখো কি, তোমাকে জিজ্ঞেস করতে রেট অফ হিট ফ্লো কত হয়, কত হয়। ঠিক আছে, তো জেনে রেট কত হবে এটা জিজ্ঞেস করছে, কিউ বাই টি। ঠিক আছে, কিউ বাই টির যে ফর্মুলা রয়েছে, টি মানে স্মল টি লেখো ভালো হবে, স্মল টাইম স্মল টি, ফর্মুলা যেটা রয়েছে সেটা রয়েছে কে, কে ইন্টু ডেল থিটা বাই ডি, এটা হচ্ছে ফর্মুলা। এ মানে হলো ক্রস সেকশনাল এরিয়া, স্যার কিউ বাই টি ক্রস, থিটা। বলছি ক্রস সেকশন এরিয়া। হ্যাঁ, কোনটা কিউ বাই থিটা, কিউ বাই টি, কিউ বাই টি মানে হিট বাই টাইম মানে রেট, রেট অফ হিট ফ্লো। আর এটা হচ্ছে ডেল থিটা বাই ডি, ডেল থিটা মানে ডেল, বুঝলে কি? ওকে, তাহলে তুমি দেখো এ ফর এরিয়া, এ ফর থার্মাল কন্ডাক্টিভিটি, তাহলে তুমি পুরোটাই বের করতে চাইলে বের করা যাবে সহজ। কে বাই টু, এখান থেকে কে ইকুয়াল টু কত, 50.2 ওয়াট মিটার কেলভিন। ঠিক আছে, এরিয়া কত রয়েছে, এরিয়া, এরিয়া কত ছিল, এরিয়া ছিল 0.0002 মিটার স্কোয়ার। তারপরে আবার ডেল কিউ কত রয়েছে, মানে ডেল থিটা কত রয়েছে, 300 কেলভিন। তারপরে ডি, ডি কত রয়েছে, ডি রয়েছে 15/100 মিটার। ঠিক আছে, তুমি এখান থেকে দেখো একটা জিনিস ভালো করে, কি কি কাটা যায়। প্রথমে তুমি দেখবে এই মিটার একটা, 1 মিটার দুটো, আর এটা দুটো ক্যান্সেল, এটাকে এটাকে ক্যান্সেল, শুধু থাকলো ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এবার সলভ করি। 50 বাই, এটাকে এরকম করে নিচে 10 লিখে দাও, পয়েন্ট উড়িয়ে দাও, নিচে 10 লিখে দিও। আর তারপরে এটাকে 2/100, তারপরে 300,
বাই 15, আর এই 100 উপরে করে দাও, উল্টো করে দাও। এত কি ওয়াট। এখান থেকে দেখো, দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, 1 0, 1 0 ক্যান্সেল, 15 একে 15 দুই ক্যান্সেল। তো হলো কত? 5 2 × 2। ঠিক আছে, এত ওয়াট মানে কত? তো বলবে 5 × 2000, আর 2 × 8, 2008 ওয়াট। ঠিক আছে, বাট একটা জিনিস রাখবেন মাথায়, ওয়াট অ্যাকচুয়ালি পাওয়ারের ইউনিট রয়েছে। ওয়াট মানে অ্যাকচুয়ালি, ওয়াট মানে কি হয়? ওয়াট মানে হয় জুল বাই কি, জুল বাই টাইম। মানে জুল বাই, কি ছিল অপশন, জুল, হ্যাঁ জুল বাই টাইম। ঠিক আছে, টাইম, জুল বাই টাইম। এবার জুলকে যে দিয়ে রাখছে, টাইমকে এস দিয়ে রাখছে, সেকেন্ড। ঠিক আছে, এসআই। তাহলে জুল বাই সেকেন্ড, তাহলে এটাকে লিখতে পারো, এটা লিখো বা জুল বাই সেকেন্ড লিখো। ঠিক আছে, ওয়াট বাই জুল বাই সেকেন্ড। কিন্তু স্যার এবার ডাব্লিউ অপশনটা তোমার ছিল, ডিভাইডেড বাই এম মাইনাস কে আছে না এম ইন্টু কে আছে? ফিফটি পয়েন্ট কোনটা? টু ইন্টু ডাব্লিউ বাই, এটা এম মাইনাস হ্যাঁ কে হ্যাঁ ওটাই। নয়, এটাকে, এটাকে কে বলা হয় না, এটাকে ইনটু বলা হয়, এইভাবে লেখা হয়। ওকে, ক্লিয়ার? দুটো নিচেরও থাকে, তো জেনারেলি এগুলোকে গুণ লিখে না, এগুলোকে এরকমই ড্যাশ দিয়ে লিখে নিচ্ছি, আন্ডার স্কোর দিয়ে, বুঝেছো? ক্লিয়ার? এটাকে তুমি ধরতে পারো হ্যাঁ স্যার মাল্টিপ্লাই, বুঝতে পেরেছি। বাট এটাকে লেখা হয় এইভাবে। ওকে, তো ওয়াট মানে কি? ওয়াট মানেই হয় জুল পার সেকেন্ড, তো জুল পার সেকেন্ড, কিন্তু আমার কাছে আনসার এটা ছিল, জুল পেয়েছে। তাহলে এটাকে কি করবে, কিলো জুল বানাবে। তো কিলো জুল বানাতে গেলে কি করবে, 2000 হাজার দিয়ে ভাগ, দেখো ভালো করে, এত কিলো ওয়াট হয়ে যাবে। এত কিলো মানে কিলো ওয়াট। ঠিক আছে, কিলো, কিলো ওয়াট। আর এইটাই কি লিখতে পারবো আমরা, কি লিখতে পারবো, কিলো জুল পার সেকেন্ড। এবার তুমি ভালো করে দেখবে, এটাকে কাটলে কি যাবে, উপরে মোটামুটি 2000, নিচে মোটামুটি 1000, কতবারে যাবে বলো, অ্যাভারেজ দুবার। তাই আনসার হবে 2 কিলো জুল পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। যেহেতু অ্যাপ্রক্সিমেটলি ছিল, যদিও অ্যাপ্রক্সিমেটলি 2 পয়েন্ট হবে, কত, 008, 2.008 ইকুয়াল টু হবে, বাট যেহেতু পয়েন্টে ছিল না আনসার, তাই জন্য বলো, সবাই বুঝতে পেরেছো কি? কেউ যদি না বুঝতে পারলে বল। হ্যালো, বুঝতে পেরেছো সবাই? স্যার আরেকবার প্রথম থেকে বুঝিয়ে দিন। এই তো ফর্মুলা সবই তো দেওয়া ছিল, কোশ্চেন দেখো একবার। বলা হয়েছে একটা রড রয়েছে, সেই রডের থার্মাল কন্ডাক্টিভিটি রয়েছে 50.2 ওয়াট মিটার কেলভিন। ঠিক আছে, তারপরে বলছে ওই রডের লেন্থ কত রয়েছে, 15 সেন্টিমিটার। ক্রস সেকশনাল এরিয়া কত রয়েছে? তো বলেছিল তোমাকে এ ইকুয়াল টু তোমার রয়েছে কত, 0.0, এটা এ ইকুয়াল টু ছিল 0.02 মিটার স্কোয়ার, দেওয়া আছে। তাছাড়া বলছিল ইনলেট, টু ইনলেট টেম্পারেচার ডিফারেন্স যেটা ছিল সে 300 সেলসিয়াস। মানে এইদিকে T1, এদিকে T2 হলে দুজনের মধ্যে যে ডিফারেন্স হবে টেম্পারেচার, সেটা হবে 300 ডিগ্রি সেলসিয়াস। আর তোমাকে বললাম কেলভিন হোক বা সেলসিয়াস, একই টেম্পারেচার ডিফারেন্স থাকে। এই যে কারণ কি, কেলভিন আর সেলসিয়াসকে 100 ভাগে ডিভাইড করা হয়, সেই জন্য এটা স্টার্টিংতেই পড়িয়েছিলাম। যদিও যারা স্যার নতুন, ক্রস সেকশন এরিয়াটা কি বল, মানে এটা কি? ক্রস সেকশনাল এরিয়া কিছু নয়, ক্রস সেকশনাল এরিয়া মানে এটা হলো, সাপোজ আমি এটা নিলাম, এই পাইপ। ঠিক আছে, এই পাইপটা হলো রয়েছে, ঠিক আছে, মানে এর ক্রস সেকশনাল এরিয়া কত হয়? তো ক্রস সেকশনাল এরিয়া যেটা রয়েছে, এই যে এর উপর কত এরিয়া হবে, এটাকে ক্রস সেকশনাল এরিয়া বলা হয়, বুঝেছো? এই যে area, বুঝলে, ঠিক আছে বুঝতে এই পেরেছি। যে এরিয়াকে হ্যাঁ হ্যাঁ। ক্রস সেকশন।
তো সেরকম রডের উপর যে চারদিকে যে এরিয়া রয়েছে ওটাকে ক্রস সেকশনাল এরিয়া বলা হয়। ঠিক আছে। তো ক্রস সেকশন এরিয়া যেটা রয়েছে 0.02 মিটার স্কোয়ার। সবকিছু এবার দেওয়া রয়েছে, টেম্পারেচার ডিফারেন্স দেওয়া হয়েছে, আমি সব সিম্বলও বলে দিই। তোমাকে বলা হয়েছে কি যদি এখান থেকে হিট এখানে দিদি কত রেটে, যেদিকে টেম্পারেচার কম থাকবে, যদি এদিকে কম থাকে বা এদিকে কম থাকে, যেদিকে কম থাকবে টেম্পারেচার সেদিকে হিট হবে। বলছে হিট ফ্লো রেট কত থাকে, কি রেটে এখানে যাবে, বুঝতে পারছি কত রেট হবে, স্পিড অফ দ্য রেট। তো জেনারেলি হিট মানে ডিভাইড করে দিলে রেট বেরিয়ে যাবে। Q/P ইকুয়াল টু হয় K ইন্টু A, আর এটা ডেল থিটা বাই ডি। কে মানে থার্মাল কন্ডাক্টিভিটি, এ মানে এরিয়া অফ ক্রস সেকশন, ডেল থিটা মানে টেম্পারেচার ডিফারেন্স, ডি মানে লেন্থ অফ দ্য রোড। সব কটা পুট করে দাও ভাই। দেখো এত ওয়াট পার মিটার কেলভিন, তারপরে এরিয়া এত মিটার স্কোয়ার, ডিফারেন্স ঠিক টেম্পারেচার আছে, এত। বাকিটা বুঝতে পেরেছি। হুম। এবার এখানে মিটার স্কোয়ার রয়েছে, এখানে এখানে দুটো গুণ হয়ে গেলে তো মিটার স্কোয়ার হয়ে যাবে, তাই জন্য এই দুটোকে একসাথে কেটে দিই। এখানে কেলভিন একটা রয়েছে, এখানে কেলভিন একটা কেটে দিলাম, থাকলো শুধু ওয়াট। তাহলে আমাকে এটা কাটাকুটি করে দেখতে ওয়াট, এত ওয়াট বেরো, এত ওয়াট মানে বেরোলো। ওয়াট মানেই হয় কি, ওয়াট মানে পাওয়ারের ইউনিট রয়েছে, এটা অ্যাকচুয়ালি পাওয়ারের ইউনিটে রয়েছে। আর পাওয়ার ইউনিট কি হয়, ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কের ইউনিট এসআই কি হয়, জুল। টাইমের ইউনিট কি হয়, সেকেন্ড, জুল বাই সেকেন্ড। তো ওয়াট মানেই আমরা জুল বাই সেকেন্ড লিখতে পারি, লিখলাম। কিন্তু 2000 ওয়াট এলো, অপশনটা আমার কিলো ওয়াট ছিল, মানে কিলো জুল সেকেন্ড ছিল। তো কিলো পার জুল সেকেন্ড। তো আমি কি, 1000 দিয়ে ভাগ দিয়ে দিলে তো কিলো হয়ে যাবে, কোনো জিনিসকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো হয়ে যাবে। তাহলে এখান থেকে মোটামুটি কাটলাম তো 2008/1000 মানে 2 বাদ যাবে মোটামুটি, অ্যাপ্রক্সিমেট। যদিও এটা পারফেক্ট আনসার না, পারফেক্ট আনসার হবে 2.008। ঠিক আছে, ক্লিয়ার কি এটা? তো হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা চলো, এটাকে ক্লিয়ার করার জন্য আর একটা কাজ করতে হবে। ডিস্টেন্স নাও 20 সেন্টিমিটার, ডিস্টেন্স নাও 20 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। টেম্পারেচার ডিফারেন্স নিয়ে নাও তুমি 40 সেন্টিমিটার, সরি 40 সেন্টিমিটার। এরিয়া ক্রস সেকশন নিয়ে নাও 0.01, 0.01 মিটার স্কোয়ার। ওকে। আর তারপর থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে নাও 10 ওয়াট, 10 ওয়াট পার মিটার কেলভিন। ঠিক আছে, সবকিছু দিয়ে নাও। তো এবার বলো চার্জ রেট কত হবে, হিট ফ্লো রেট কত হবে বলো। ইউনিট, কারণ ইউনিট তুমি বুঝে গেছো। এটা রেট মানে কি, কারণ হিট রয়েছে, হিট মানে এনার্জি, এনার্জি বাই টাইম ইকুয়াল টু পাওয়ার জিজ্ঞেস করা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, তো পাওয়ারের ইউনিট ও ওয়াট হয়, তো লাস্টে ডাইরেক্ট ওয়াট ভ্যালুটা করে। শুধু এটা মাথায় রাখো, সব কটা এসআই ইউনিটে রাখো। ঠিক আছে, সব কটা এসআই ইউনিটে রাখো, ইউনিট চেঞ্জ যেন না হয়। কিভাবে আনছে করে দেবো। এলো আমাকে জানি। এর ভ্যালু কত রয়েছে, 10, করলে 10। এর ভ্যালু কত রয়েছে, 0.01। ডেল থিটা কত রয়েছে, 40 কেভি। ডি কত রয়েছে, ডি রয়েছে 20/100, 20/100 মানে 100 উপরে, এত ওয়াট। আর এটাকে জুল সেকেন্ড পার সেকেন্ড। আচ্ছা, কি করবে এখান থেকে, পয়েন্ট ওড়াবে তো নিচে 10 আসবে, 10 বলছি 100 আসবে, পয়েন্ট উড়িয়ে দেবে নিচে 100 আসবে।
আর এই একশো একশো কেটে যাবে, এটা একবারে দুইবারে কেটে যাবে। এটা থাকলেও শুধু কত, তাহলে ওয়ান থাকলে নাকি? তো 10 - 20 বুঝলে কি? এক লাইন ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছো কি না বলো, মুছবো তো? মুছবো? না স্যার। হুম। আচ্ছা, কালকে শেষ করার পর তোমাদেরকে টেস্ট আছে কবে? শনিবার। শনিবার না কোন দিন দিয়েছে? যাই হোক, যেদিন হবে সেদিন টেস্ট হবে, পুরো ফুল হিট অ্যান্ড টেম্পারেচার চেক। কালকে ক্লাস শেষ হয়ে যাবে এটা নিয়ে টপিক। চলো বুঝে নিচ্ছি। Question number 91. The value of Boltzmann Boltzmann constant. এটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে। বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত বেশি ইন এসআই ইউনিট? ইন এসআই ইউনিট, ডাইরেক্ট কোশ্চেন। 1.38 into 10⁻⁻23 জুল পার সেকেন্ড, মানে জুল পার কেলভিন পার সেকেন্ড। 2 নম্বর, 1.38 1.38 into 10⁻⁻23 জুল পার কেলভিন। 1.38 into 10⁻⁻30 জুল পার কেলভিন। This 1.38 into 10⁻⁻30 J K মানে কেলভিন পার সেকেন্ড। কালকে যে টপিক আমি চর্চা করেছিলাম নোটা নিয়ে, সে নোটা আজকে দেখলে রেজাল্টে ওটা হয়ে গেল। ইনডোরতে নোটা রেজাল্ট সেকেন্ড নাম্বার পজিশন পেল। ঠিক আছে, 2,41,000 ভোট কত পেয়েছি জানি। ঠিক আছে, কি হবে আনসার? দেখো ডাইরেক্ট জানি না মনে আছে কিনা, সেটা আলাদা ব্যাপার। ডাইরেক্ট এই আনসারটা হবে অপশন ডি। অপশন ডি, এটা মনে রাখো। 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। ঠিক আছে, ওকে, এটা একটু ডাইরেক্ট আনসার। বোল্টজম্যান কনস্ট্যান্ট যেটা রয়েছে, এটাকে দেখানো হয় কেবি। কেবি, ঠিক আছে, ওকে, কেবি, ক্লিয়ার। আর কেবি ইকুয়াল টু যেটা হয়, সেটা পরে আমি যাচ্ছি। কেবি ইকুয়াল টু পরে, আগে আমরা অন্য জিনিস ডিসকাস করি।
ঠিক আছে, কেবি মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট তো বলে দিলাম, ওটা পরে আমরা যাই অ্যাভারেজ কাইনেটিক एवरेज एनर्जी और के और इंटरनल एनर्जी एक ही बात और इंटरनल इंटरनल एनर्जी ऑफ पर मॉलिक्यूल्स ऑफ पर मॉलिक्यूल्स ऑफ एन आइडियल गैस। জেনারেলি পুরো এনার্জি কত রকম রয়েছে? হ্যালো, জেনারেলি বেসিক এনার্জি কত রকম রয়েছে বলো তো? দু রকম, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। তো মাথায় রাখবে কি আইডিয়াল গ্যাসের মলিকুলস মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো থাকে। ঠিক আছে, মাথায় রাখবে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, অফ আইডিয়াল অফ অ্যান আইডিয়াল গ্যাস অলওয়েজ জিরো। ঠিক আছে, এটা মাথায় একদম পুরো রেখে নেন, পরে ভুল করে দিও না। আমি কাইনেটিক এনার্জি বলেছি, ওখানে পোটেনশিয়াল এনার্জি বলে দেবে। এবার এখানে কত রকম কোশ্চেন আসতে পারে শোনো। ফার্স্ট তোমাকে কি করবে, বলে পোটেনশিয়াল এনার্জি অফ আইডিয়াল গ্যাস মলিকুলস কত হবে, আর অপশন যেটা জিরো হবে সেটাই আনসার হবে। সেকেন্ড, কোথাও কোথাও ইন্টারনাল এনার্জি দিয়ে দিতে পারে, আর নিচে লিখবে অপশনের মধ্যে ইন্টারনাল এনার্জি অফ আইডিয়াল গ্যাস ইজ potential energy, kinetic energy, potential energy plus kinetic energy, potential energy মাইনাস কাইনেটিক এনার্জি, যা কিছু বানানো অফ দিস কি হবে আনসার। তো মাথায় রাখবে, যখন কোনো বডির ভিতরে পোটেনশিয়াল এনার্জি না থাকে, তাহলে তার ভিতরে কি থাকে, শুধু কাইনেটিক এনার্জি থাকে। ঠিক আছে, তার ভিতরে শুধু কাইনেটিক এনার্জি থাকে। তার মানে ইন্টারনাল এনার্জি বলো বা কাইনেটিক এনার্জি বলো একই ব্যাপার। বুঝেছো? তার মানে ইন্টারনাল এনার্জি বলো বা কাইনেটিক এনার্জি বলো একই ব্যাপার, বুঝলে কিনা? এটা মাথায় রেখো। ঠিক আছে, তোমাকে কনফিউজ করার জন্য কোশ্চেনটাকে ঘোরাতে পারে। পোটেনশিয়াল এনার্জি একবার বলতে পারে, অপশন দিয়ে দেবে আলাদা আলাদা, আর একটা অপশন জিরো দিয়ে দেবে, আনসার দিবে। অন্যবার বলতে পারে ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু, আর অপশন দিয়ে দেবে পোটেনশিয়াল এনার্জি অফ মলিকুল গ্যাস অফ এন আইডিয়াল গ্যাস। ঠিক আছে, molecule of an ideal gas, second দেবে কি কাইনেটিক এনার্জি অফ molecules of an ideal gas, থার্ড দেবে potential plus kinetic energy of an module ideal gas, তারপরে লাস্টে দিয়ে দেবে দি নন অফ দিস। তো মাথায় রাখবে কাইনেটিক এনার্জিকে ইন্টারনাল এনার্জি বলা হয়, মলিকুল কার আইডিয়াল গ্যাসের মলিকুলের মধ্যে শুধু কাইনেটিক এনার্জি থাকে, তাই জন্য ওটাকে ইন্টারনাল এনার্জি বলা হয়। পোটেনশিয়াল এনার্জি থাকে না, জিরো থাকে। ঠিক আছে, ওকে, চলো তাহলে কাইনেটিক এনার্জি যেটা রয়েছে সেটা ইকুয়াল টু কত হয়? তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কার, কাইনেটিক এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস। আবার বলছি, আইডিয়াল গ্যাস কিছু হয় না, রিয়েল গ্যাস যখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, এটা হাই টেম্পারেচার লো প্রেসার উপর, তখন এটা ইউজ হয়। কাইনেটিক এনার্জি কত হয় তার? কাইনেটিক এনার্জি হয় 3/2, 3/2 কেবি টি। কেবি মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, কেবি মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। কেবি ইকুয়াল টু বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে, এটা থাকে ফর ওয়ান মলিকুল। ঠিক আছে,
যদি n মলিকুল হয় তাহলে এটাই হয়ে যাবে 3/2 n kBT। এটা থাকবে ফর n মলিকুল। বুঝলে কি না? ক্লিয়ার? n মলিকুলের জন্য n দিয়ে গুণ করে দেবে। আর বুঝতে পেরেছো কিনা স্যার? একটা কোশ্চেন দিচ্ছি, সলভ করো। স্যার একটু ফুল স্ক্রিনে নিয়ে আসুন প্লিজ। ফুল স্ক্রিন মানে ফুল স্ক্রিন আসছে না তোমার? হ্যাঁ ওই একটু কেউ কি এখন ফুল স্ক্রিন দেখতে? তার নেটওয়ার্ক কিছুর জন্য হয়তো কিছু হয়েছে ঠিক আছে। তোমার। হুম। এটা একবার লোড করে দিচ্ছি, ঠিক আছে? পড়ো পড়ো, কি বলা হচ্ছে? What will be the average kinetic energy per molecule in a SI unit for an ideal gas at a temperature of 25 degree? এখানে দেখো একটুখানি চাপ হয়ে গেছে তোমার। কি জিজ্ঞেস করে দিচ্ছে? টেম্পারেচার দিয়ে দিচ্ছে। আর তারপরে এবার বলছে জিজ্ঞেস করতে কি 25 ডিগ্রি টেম্পারেচার উপর কত হবে। বুঝলে কি? 25 ডিগ্রি টেম্পারেচার উপর কত হবে মানে রুম টেম্পারেচার, ঠিক আছে? মানে রুম টেম্পারেচার, ঠিক আছে? কত হবে? তো কিছুই নেই, চাপ। করো সব, ফর্মুলা তো জানোই তো। 3/2 kBT, বোল্টজম্যান কনস্ট্যান্ট তো জানো ভ্যালু, টেম্পারেচার দেওয়াই আছে, করে নাও। চলো সলভ ইয়ে করো তো। হ্যালো, এ করো, সরিয়ে দাও তো। হুম। দেখো কিছুই নেই, ওই কোশ্চেনের আনসার সিম্পল রয়েছে। 92 নম্বর কোশ্চেনের আনসার সিম্পল রয়েছে, এইখানে 92 নম্বর কোশ্চেন লিখে দিই, ঠিক আছে? এসব বলি না, একটাই মৌলিক কোর্সের জন্য জিজ্ঞেস করা হয়েছে, মানে এটা হচ্ছে 3/2 kb। ফর্মুলা কত হয়? 1.38 ইন্টু 10⁻⁻23। আর তাছাড়া আর কি? টেম্পারেচার, টেম্পারেচার কত বলেছিল? 25 ডিগ্রি। টি এখানে লিখে দিচ্ছি, টি ইকুয়াল টু ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস এবার ডিফারেন্স টেম্পারেচার নয়, এবার টেম্পারেচার রয়েছে। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 25 প্লাস 273
মানে কি 298 কেলভিন। তাহলে এখানে 298 কেলভিন দিয়ে গুণ করবে। ঠিক আছে, এবার দেখো ভোল্ট ম্যাগনেট কি ছিল, ভালো করে দেখো। এটা ইউনিট কি ছিল, তো এটা ইউনিট ছিল যে কে ইনভার্স। তো কে ইনভার্স আর এস ইনভার্স, এটা কে ইনভার্স মানে যে কে ইনভার্স এস ইনভার্স এটা ছিল। তো এখান থেকে দেখো কে এটা আর এটা কে ক্যান্সেল হয়ে যাবে, নাকি? দুটো কে ক্যান্সেল হয়ে যাবে। উম, না না এস কোথায়, এস তো ছিল না সব। তাহলে শুধু থাকলো কি, যে জুল, আর এনার্জির তো ভ্যালু জুলই হয়। এবার এটাকে গুণ করে ঠিক করে নাও। 3/2, 3/2 গুণ করবে কত, 138/100 করে দেবে। ঠিক আছে, ইন্টু করে দেবে 10⁻⁻23, ইন্টু করে দেবে 298। দেখো আগে একটা জিনিস বলি, এখান থেকে দুটো জিরো চলে যাবে। পজিটিভ, এটার মানে কি, এটার মানে হলো 10⁻²। এটা দুটো গেলে এটা -21 থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হবে এখান থেকে কাটা যাবে এটা। তো এটা কতবারে কাটা যাবে, 138। 138 মানে 6 × 12, 1 × 8 = 9, 69। মানে হলো 3 × 69 × 298 × 10⁻21, এতটা ভ্যালু হলো। ঠিক আছে, জুল, এত জুল ভ্যালু। বাট অপশন পেতে কি ছিল, অপশন কি ছিল, ঠিক করলাম নাকি ভুল করেছি? হলো? হুম, ঠিক আছে, চলো এটাকে এটাকে গুণ করে বলো কত হলো। এটাকে গুণ করে বলো কত হলো। স্যার 10⁻⁻25 হবে। উম, ও হো, ওই জায়গায় ভুল হয়েছে সব। এটা তো মাইনাস হবে, উপরে গেলে তো মাইনাস, মানে মাইনাস গেলে এটা তো হয়ে যাবে 25। 25, ঠিক আছে, 25 হবে। তো 25 করার দরকারই নেই, নিচেই থাক, 23 থাক, আর নিচে 100 করে দাও। আর অপশনতে তো আমার 21 ছিল, তাহলে যদি এটাকে 21 করি তো আরো দুটো জিরো নিচে দিয়ে দেবো, এত জিরো। ঠিক আছে, অপশনতে 21, ঠিক আছে, কোনো জায়গায় 23 ছিল। এবার তাহলে এটাকে গুণ করে দেখো কত হয়, 3 × 69। আগে 69, 7 × 21, 210 থেকে বাদ গেল 260, মানে 260 × 298। গুণ করে দেখো কত হবে, তাড়াতাড়ি করো। 260 কে 298 সাথে গুণ করো কত হবে, সোজা রয়েছে গুণ করতে, তোমরা একদম একবারই করে দাও। 260 × 300 -2, তো 3 × 2 = 6, মানে কত হবে অ্যাকচুয়ালি, 3 দিয়ে গুণ করবে, 260 × 3, তো হয়ে যাবে 3 × 6, 7 × 21, 6, 7 × 21 দেবে, -2 বার করে দেবে, মানে 414। ঠিক করলাম, এমনি করে নেবো। 7 × 56 কে 6, তারপরে 5, তারপরে 8 × 16, তারপরে আবার 9 বার 9, 60, 6,
তারপর 9 × 8 = 7 × 14 = 4, 14। তারপর 2 × 4, 6, 5 × 6, আর 19, 21 কে 1, 5 × 2 = 6, 6 এতটা হবে 61,686। আর 61,686 কে যদি ভাগ দেবে 4টে দিয়ে, তো কত হবে? এটাকে ভাগ দাও আবার 4টে, 4টে 0 দিয়ে ভাগ দিলে তো অ্যাটলিস্ট 4টে এইদিকে থেকে গেল, মানে এখানে 6.168। ঠিক আছে, তো এটার ভ্যালু আছে 6.1686, 10⁻⁻21। ঠিক আছে, এটাকে আরো বাদ বাকি পয়েন্টকে ওড়াতে চাইলে তো ওড়াতে পারবে। 6.17 × 10⁻⁻21। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যে ইন্টারনাল এনার্জি অফ কাইনেটিক এনার্জি অ্যাট রুম টেম্পারেচার কত হয়? 6.17 × 10⁻⁻21। এটাকে সলভ করার দরকার লাগবে না, যদি সলভ করতে হয় তো এই ফর্মুলা দিয়ে সলভ করে নেবে। আদারওয়াইজ এটা মুখস্থ করে রাখবে কি, কত যে কোশ্চেন ছিল, ইন্টারনাল এনার্জি অফ আইডিয়াল গ্যাস অফ ওয়ান মলিকুলস এট 25 ডিগ্রি সেলসিয়াস কত হয়? তো এতটা হয়। বলো বুঝতে পারলে কিনা, না যদি বুঝতে পারো তো বলবে। হ্যালো, অসুবিধা হয়েছে কারো বুঝতে? জাস্ট ক্যালকুলেশন করতেছিল আর কিছু। তাহলে এখানে একটা জিনিস করতে পারবে, এটা লিখে দাও, অ্যাভারেজ টেম্পারেচার, সরি অ্যাভারেজ টেম্পারেচার ছিল, অ্যাভারেজ অফ আইডিয়াল গ্যাস ইন SI ইউনিট অফ of one molecules of an ideal gas at 25 degrees Celsius is 6.17 into 10 minus 20 joule। ঠিক আছে, এটা লিখতে পারো যে T equal to মানে 3/2 kb, এটা called Boltzmann constant। আর এটাই পুরো ভ্যালু এটা। ঠিক আছে, এটা কোশ্চেন বলো কি হবে আনসার, দেখো দিয়েছি।
এনার্জি ই মানে কাইনেটিক এনার্জি, আইডিয়াল গ্যাস অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয়, T is the temperature, N is the number of molecules in the sample, and kg is the Boltzmann constant. কেজি যেটা, সরি কেজি লিখে দিয়েছি, ওটাতে কেবি হবে, ঠিক আছে, কেবি। ওকে, কেবি ইজ দ্য বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, ওখানে কেবি করে নেয়, কেজি নয়, কেবি। ঠিক আছে, বলো কি হবে অ্যান্সার, তাড়াতাড়ি বলো। বি, 3/2 কেভি ইনটু। বি, মানে তোমাদেরকে বলেইছি যে কে ইকুয়াল টু 3/2 কেবি টি হয়, কিন্তু ওটা ওয়ান মলিকুলস জন্য, এখানে এন মলিকুলস রয়েছে, এন মলিকুলস এর জন্য এন দিয়ে গুণ করে দেবে, তো 3/2 কেবি এন টি, ঠিক আছে, তো আনসার বি। ঠিক আছে, এন মলিকুলস রয়েছে, এন দিয়ে শুধু মাল্টিপ্লাই করে দেবে, আনসার বি। ব্যাস, আগেরটাই ফর্মুলা রয়েছে, এটা দেখো। ওটা সরিয়ে দাও, নতুন দিয়েছি কোশ্চেন। কি হবে বলো, দেখো মোল আর মলিকুলস আলাদা, মোনো অ্যাটমিক রয়েছে, ঠিক আছে, মোনো অ্যাটমিক মানে কি হয় সেটা শুনে রাখো। তুমি দেখেছো S2 লেখা থাকে, O2 লেখা থাকে, তো S2 O2 এটা ডাইঅ্যাটমিক হলো। মোনো অ্যাটমিক কি হলো, যেমন কি সোডিয়াম হলো, যেমন কি আর্গন হলো, যেখানে টু লেখা নেই, ঠিক আছে, এগুলোকে মোনো অ্যাটমিক বলা হয়। মোনো মানে সিঙ্গেল, ঠিক আছে, উম, মানে মেটাল হিসাবে বললাম, কিন্তু সোডিয়াম তো গ্যাস নয়, আর্গন যেমন একটা গ্যাস রয়েছে, ঠিক আছে, তো আর্গন যেটা হচ্ছে সে মোনো অ্যাটমিক। ওকে, আর্গন একটা মোনো অ্যাটমিক রয়েছে, ওই যে অক্সিজেন যেটা রয়েছে ডাইঅ্যাটমিক রয়েছে, ঠিক আছে, O2 লেখা হয়, টু মানে ডাইঅ্যাটমিক, আর্গন শুধু এয়ার লেখা হয়, সেই জন্য ওটা মোনো অ্যাটমিক। তো এখানে এক্সাম্পল হিসাবে মোনো অ্যাটমিকটা আর্গন নিতেই পারে। তোমাকে বলছে টোটাল ইন্টারনাল এনার্জি অফ এ মোল অফ এ মোনো অ্যাটমিক গ্যাস ইজ ইকুয়াল টু কত হয়? ঠিক আছে, এখানে মোলের ঘটনা বলছে, তো কিছু চিন্তা করার কিছু নয়, মোল ইকুয়াল টু কি হয় সেটা জেনে রাখো, কিছু তো জানতে হবে। এবার কোশ্চেনে আর টপকে গেছে, কোথায় থেকে আর এলো সেটা বড় কথা। আর মানে অ্যাকচুয়ালি মোল, ঠিক আছে, আর মানে যেটা রয়েছে, মানে মোল সাথে কি বোল্টম্যানকে কনস্ট্যান্ট করে দিলে, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট, আর মানে যেটা রয়েছে সেটা মোল সাথে বোল্টম্যান কনস্ট্যান্টকে যখন গুণ করে দিলে, তাহলে ওটা কি হয়ে যায়, তখন ওটা হয়ে যায় আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, আর মানে ইউনিভার্সাল, এটাকে একটু সরিয়ে দাও, তারপরে আমি বলছি এটা করে দিতে। চলো, হ্যালো, সরিয়ে দাও। আচ্ছা, এতক্ষণ আমরা বলে যাচ্ছি অ্যান মলিকুলস, অ্যান মলিকুলস, অ্যান মলিকুলস, অ্যান মলিকুলস, অ্যান মানে কি হয় সেটা জানো? অ্যান মানে হয় অ্যাভোগাড্রোর নাম, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, তোমরা পড়েছো কি? এক মোলে এন অ্যাভোগাড্রো, এক মোল মানে কি অ্যাভোগাড্রো নাম্বারের সঙ্গে, ঠিক আছে, এবার এন যেটা রয়েছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো কত হয়, অ্যাভোগাড্রো নাম্বার কত হয় ভ্যালু, বললো 1.602 ইন্টু 10⁻23, 23, ওকে, এত অ্যাটম অ্যাভোগাড্রো,
এটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলো। 3 দিয়েছি, 1 1 কেন দিতাম, একটুখানি ঠিক করে 1 কেন, 6.023, 6.023, ঠিক আছে, 6.023 ইন্টু 10⁻23, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এবার এই অ্যাভোগাড্রো নাম্বার, এখানে তোমাকে বলা হয়েছে, কোশ্চেন ছিল যেটা 1 মোলতে কত থাকে, 1 মোলতে কত থাকে। তুমি এখন অব্দি তুমি পড়েছো এটা 3/2, মানে কাইনেটিক এনার্জি কত থাকে নর্মালি, তো বলতে 3/2 কেবি, ঠিক আছে, কেবি। কিন্তু 1 মোল মানে কি, তাহলে 1 মোল মানে এখানে এন চলে আসবে, কি বলবে, এন দিয়ে গুণ হয়ে যাবে, এটা করছে, মানে এন মোল, এটাই 1 মোল। ঠিক আছে, এটাইকে বলা হয় কি, এটাকে বলা হয়, এটা এন মানেই বলা হয় 1 মোল। ঠিক আছে, 1 মোল ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার, এটা ভালো করে মাথায় সেট করে নাও। ওকে, 1 মোল ইকুয়াল টু এন, এটাকে কখনো কখনো এইভাবেও দেখানো যায় এন। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার এটাকে বলা হয়, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা কত হয়, 6.023 ইন্টু 10⁻23 অ্যাটম। ঠিক আছে, এবার তোমাকে বলছি, আর ইকুয়াল টু বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি সরিয়ে দেবে খুব ইজি করে, 1 মোল, 4 1, এটা তো 4 রয়েছে, 4 1 মোল, 4 1 মোল রয়েছে। তো এখান থেকে তুমি ইজিলি এটাকে সরিয়ে এটাকে লিখতে পারো RT, মানে এটা 3 RT/2, আনসার। বুঝলে কিনা, কোশ্চেন একবার দেখো, 1 মোলের জন্য কত এনার্জি হয় সেটা তোমাকে দেখালাম, কত এনার্জি হয় সেটা দেখালাম। ঠিক আছে, এক জন্য কত এনার্জি হয়। ক্লিয়ার, বোঝা গেল কিনা, কি 1 মোলের জন্য এনার্জি কত হয়, 1 মোলের জন্য কত এনার্জি হয়। তো দেখবে 1 মোল মানেই এন, এন মানে অ্যাভোগাড্রো নাম্বার। এবার তুমি চাইলে এখানে এটা লিখতেই পারো, অ্যাভোগাড্রো নাম্বার তোমার জানা ছিল তো লিখতেও পারো। ঠিক আছে, বোল্টজম্যান নাম্বার জানা আছে সেটাও লিখতে পারো, লিখে এবার সলভ করে তুমি চাইলে আনসারটা বেরও করতে পারো। ঠিক আছে, চাইলে নিজেই থেকে তুমি আনসার বের করতে পারবে। এবার এটা তোমার ইচ্ছে হলে তুমি বের করো, আর না ইচ্ছে হলে বের বের করবে না। তুমি সবকিছুই জানো ভ্যালু, 1 মোলের জন্য যদি তুমি বের করতে যাও তো সবকিছু তোমার কাছে ভ্যালু রয়েছে, 3/2 ইন্টু কেবি মানে 1.38 ইন্টু 10⁻, কেবি ভ্যালু এটা এসেছিল না, sorry, এটা ছিল। আর এন এর ভ্যালু তোমার জানা আছে, 6.02 ইন্টু 10⁻23, একই না, এই ভ্যালু আসবে 1 মোলের জন্য, এটা ভ্যালু। এখান থেকে তুমি ভালো করে জানবে এটা পার্ট ক্যান্সেল হয়ে যাবে, তাই না, শুধু এই পার্টটাকে সলভ করতে হবে, 3/2 এত, এবার এটা করে নেবে। ঠিক আছে, আনসার হবে জুল, যদি চাইলে করতে তো করতে পারে, আর কি, 1 মোল এনার্জি কত হয় তো পুট করে আনসার বের করতে পারবে। আমি বলতে এটাই চাইছি, যে চাইলে আনসার বের করা যাবে, যদি করতে হয় তো করে নেবে। 3/2 দিয়ে 1.38 কে গুণ করে 6.023 কে গুণ করে দেবে, যা আনসার আসবে তাই হবে। ঠিক আছে, চলো। তো মনো অ্যাটমিক, ডাইঅ্যাটমিক এসব বলে দিয়েছি সব জিনিস। ডাইঅ্যাটমিক মানে যেখানে দুটো অ্যাটম হবে, লাইক দা অক্সিজেন, তখন অ্যাটমিক কেস হয় না। শোনো, এইসব মনো অ্যাটমিক কেস,
মোনো অ্যাটমিক। আর তোমাকে পরীক্ষাতেও জিজ্ঞেস করবে মোনো অ্যাটমিক। বাই চান্স কোথাও ডাই অ্যাটমিক যদি জিজ্ঞেস করে দেয়, অ্যাটমিক, ডাই অ্যাটমিক, অ্যাটমিক যদি জিজ্ঞেস করে দেয়, তখন কিছু করবে না, এটা 3-এর জায়গায় 5/2 RT করে দেবে, বুঝলে কিনা? 3-এর জায়গায় সব জায়গায় 5 লিখে দেবে, কিন্তু তোমাকে কোনোদিন ডাই অ্যাটমিক জিজ্ঞেস করবে না। ঠিক আছে, চলো। যারা নতুন রয়েছে বোরিং লাগবে, শেষের দিকে রয়েছে, একদিন আর ওয়েট করবে, কালকের পর থেকে পরশু থেকে কোনো অসুবিধে হবে না। অ্যাডিয়াব্যাটিক, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, কখনো কখনো পরীক্ষাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। খুব সহজ রয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে এটা হয় কি, একটা যেখানে টেম্পারেচার, ঠিক আছে, যেখানে সারাউন্ডিং টেম্পারেচার আর সিস্টেমের টেম্পারেচারের মধ্যে কোনো রকম মানে হিট ট্রান্সফার বা হিট এক্সচেঞ্জ হয় না, বুঝলে কি? মানে এটা বলতে চাইছি এরকম, একটা যদি আমি বোতল নিই, সাপোজ এই বোতলের মধ্যে আমি জল যদি ভরি, আর জল যদি ভরার পরে এটার মধ্যে ঠান্ডা তো ঠান্ডাই থেকে যায়, গরম তো গরমই থেকে যায়, মানে যদি থার্মোস হবে একমাত্র এটা। কিন্তু তুমি দেখবে কি থার্মাসে যদি আজকে গরম জল রাখলে আর আর 5-10 দিন পর যদি ওই জলটা বেরো, ঠান্ডা থাকবে না গরম? হ্যালো, হ্যালো, যেটা যদি বলি কি আজকে, আজকে যদি আমি জল রাখি থার্মাসের মধ্যে, 5-10 দিনের পর কি ওর মধ্যে মানে যেই অবস্থায় থাকবে, মানে আমি ধরো গরম জল একটা করে রেখে দিলাম, 10 দিনের পর জল বের বের করবো, কি ঠান্ডা থাকবে না গরম থাকবে সেটা নাকি একই রকম? কেউ বলবে না, বলো তাড়াতাড়ি বলো তাহলে। একটা থার্মাস বোতলে যদি আজকে জল রেখে দাও গরম করে, 10 দিনের পর যদি বের করবো, সেই জল কি একই রকম থাকবে না ঠান্ডা হয়ে ঠান্ডা যাবে? হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। কেন হবে ঠান্ডা? তখন তো বলো কি থার্মাসের জল রাখলে ঠান্ডা হবে। দেখো ঠান্ডা হয় না, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত, বুঝেছো, ম্যাক্সিমাম খুব একটা টাইমের জন্য না। ওকে, প্র্যাকটিক্যাল এটাই হয় কি থার্মাস এতটাই পুরো মানে সিলভার হিট রিফ্লেক্ট করে দেবে তার গ্যারেন্টি নয়, কিছুটা ম্যাক্সিমাম পোর্শনটাকে রিফ্লেক্ট করে দেয়, সেই জন্য ম্যাক্সিমাম টাইম, টাইম পিরিয়ড মানে বলতে পারো একটা লং টাইম, যেমন নর্মাল জল রাখা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত একই রকম থাকতে পারে। তাই বলে এটা নয় কি 10 দিন আর 5 দিন বা 1 মাস পর্যন্ত ওর মধ্যে মানে গড়া জল রাখতে পারবে, বুঝলে কিনা? সারাউন্ডিং টেম্পারেচার সাথে আলটিমেটলি হিট এক্সচেঞ্জ হবে, বাট ওটা হবে খুব স্লো প্রসেস। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা কনসিডার ধরে করেই নি কি শর্ট টাইমের জন্য এটা এক্সপেরিমেন্ট করছি, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস শর্ট টাইমের জন্য অ্যাপ্লিকেবল ফর শর্ট ডিউরেশন, শর্ট ডিউরেশন ওয়ান, ঠিক আছে, এই প্রসেস শর্ট ডিউরেশন ওয়ান, ঠিক আছে, শর্ট ডিউরেশনের জন্যই এটা অ্যাপ্লাই করা হয়, সবসময় করা যায়। এর মধ্যে থাকে কি, ইন দিস প্রসেস, in this process
exchange of heat, exchange exchanges of heat between surrounding and system, or system and surrounding যা বলে, system and surrounding is zero. বুঝলে? এটা অ্যাপ্লিকেবল শর্ট ডিউরেশনের জন্য হয়, আর সারাউন্ডিং আর সিস্টেমের মধ্যে হিট কত হয়? জিরো এক্সচেঞ্জ। জিরো এক্সচেঞ্জ যদি হয়, দ্যাট মিনস দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য সারাউন্ডিং, temperature difference between the surrounding and internal part of the system is zero, means del theta will be zero. বুঝলে কি না? del theta will be zero, temperature difference will be zero. Okay, example, thermos, thermos, or example, propagation of sound, propagation of sound, এটা এক্সাম্পল মনে রাখো, পরীক্ষাতে আসবে। বাস্টিং অফ টায়ার, ঠিক আছে? দেখবে রাস্তায় চলতে সময় ভ্যানের চাকা বা কোনো গাড়ির চাকা ব্লাস্ট করে যায়, হাওয়া, মানে আমরা বলি পাংচার হয়ে। অ্যাকচুয়ালি পাংচার কেন? জেনারেলি এই পাংচারটা বেসিক্যালি কোথায়, কোন সময়? শীতকালে হয়। গরমকালে খুব প্রচুর গরম থাকে, তখন হাওয়া ভরে আনবে, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও ফেটে যাবে পুরো, আওয়াজ হঠাৎ করে আছে, মানে এত জোরে আওয়াজ করে বাস্ট হয়ে যাবে। কেন? কারণ কি, ওটা রাবার। আর রাবার যেটা, রাবার দিয়ে টিউব যেটা ভিতরে থাকে, টায়ারের ভিতরে যে টিউব থাকে সেটা রাবার থাকে, আর সেই রাবার যেটা রয়েছে সেটা হিটের কি হয়, দ্যাট মিনস লাইক দ্য ইনসুলেটর, মানে হিট ট্রান্সফার করতে পারে না আউটসাইড ইনসাইড। তাই জন্য ভিতরে যখন হাওয়া ভরি তখন হাওয়া তো গরম যায়, কারণ কি যখন হাওয়া দিতে লাগি তখন ওটা একটা গরম, একটা মেকানিক্যাল প্রসেস দিয়ে ওটা গরম হয়, আর গরম হওয়ার পর টিউবের ভিতরে যখন যাবে তো গরম হাওয়া যাবে। আর গরম হাওয়া যদি বেশি দিয়ে দিই তাহলে টিউবটা ফেটে যায় অনেক সময়। আচ্ছা, গরমকালে কেন ফাটে? আমরা হাওয়া ঠিকঠাকই দিই ভিতরে, ঠিক আছে, ভিতরে তো হাওয়া ঠিকঠাকই দিই, কিন্তু ঠিকঠাক মানে কি, ফুল করে দিই। আর বাইরে রাস্তা গরম রয়েছে, রাস্তা যখন গরম পায় তখন তার সাথে টায়ার টিউব যেটা রয়েছে কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পর জেনারেলি ওটা কি হয়, এক্সপেন্ড করে। এক্সপেন্ড করতে সময় কি হয়, ভিতরেরটাও পার্টকে এক্সপেন্ড করতে চায়, কিন্তু ভিতরের পার্ট এক্সপেন্ড হয় না, কারণ ভিতরেরটা পার্ট গরম থাকে না, সেখানে টিউবটা ফেটে যায়। ঠিক আছে, বুঝতে পারলে কি না? এবার বলবে ঠিক আছে, ভ্যানের বা চাকা বা সাইকেলের চাকা তো হাওয়া ফেটে যায়, মানে গরমকালে ফেটে যায়, কিন্তু কোথায়, গাড়ির চাকা তো কখনো ব্লাস্ট করে না গরমকালে, কারণ গাড়ির চাকা যে টায়ার হয় বেশি মোটা হয়, আর টায়ারটা রয়েছে সেটাও রয়েছে ব্যাড কন্ডাক্টর, সেই জন্য টায়ার হিট যখন আসে তো টায়ার তো অনেক মোটা থাকে, আর টায়ার যেটা থাকে সেটা সফট থাকে, সেটা ফ্লেক্সিবল হয়, একটু ডিফর্ম হয়ে যায়, একটু বেড়ে যায়, মানে এক্সপেন্ড করলেও কোনো ব্যাপার না, ওটা ফাটে না। আর টিউব থাকে ভিতরে, তো টিউব সাথে টায়ার মধ্যে কোনো রকম হিট এক্সচেঞ্জ হয় না, সেই কারণে ভিতরে কোনো ইম্প্যাক্ট পড়ে না, তাই জন্য মোটা চাকা যেটা থাকে, মানে গাড়ির চাকাগুলো টায়ার ব্লাস্ট করে না। বাট এমনি যে সাইকেলের চাকার টায়ার হয় ওটা খুব পাতলা হয়, সেই জন্য হিট যখন পড়ে তো টায়ার গরম হয়, পাশেরটা ওকে লেয়ারটাকে গরম হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে, হিট এক্সচেঞ্জ করে না, বাট লেয়ারটা গরম হয়ে গেলে টিউবের উপর তার ইম্প্যাক্ট পড়ে টিউব ফেটে যায়। এই দুটোই কেসে কখনো হিট এক্সচেঞ্জ হয় না, বাট টায়ার ফেটে যায়, বুঝেছো? প্রোপাগেশন অফ সাউন্ড, বাস্টিং অফ টায়ার, থার্মাস কন্ডিশন, এইসব ক্ষেত্রে হিট এক্সচেঞ্জ হয় না সারাউন্ডিং এর সাথে। আর এই জিনিসটাকে আমরা অ্যাডিয়াবাটিক প্রসেস বলি, বুঝলে কিনা?
কি যদি সারাউন্ডিং সাথে কোনোভাবে টেম্পারেচার এক্সচেঞ্জ না হয় তাহলে ওটাকে বলা হবে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। বুঝলে কি না? হ্যালো, বোঝা গেল? মুছে দেবো? হ্যালো, মুছে দেবো? থার্মোডাইনামিক নিয়ম, ঠিক আছে? ওটাকে বলা হয় জিরোথ ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? শোনো, বোকামি কোনো ল নেই, নিউটন এইসব ল দিয়েছিল, কিন্তু এই লটা কোনো মিনিং নেই, বেকার বসে বসে কিছু একটা করতে হবে, কাজ না থাকে। বলছে শুধু কি এর সাথে যদি বি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে কি হয়? ইকুইলিব্রিয়াম মানে কি? নো হিট লস, নো হিট গেইন। মানে এ আর বির মধ্যে যদি মানে হিট এখানে যত টেম্পারেচার রয়েছে এখানেও ততটাই হবে, তো হিট এক্সচেঞ্জ হবে না, তাহলে এটা হবে ইকুইলিব্রিয়াম। বুঝলে? ইকুইলিব্রিয়াম যদি থাকে, ওকে। আর বলছে কি এ যদি সি সাথে, সি সাথে এ যদি বি সাথে আর এ যদি সি সাথে ইকুইলিব্রিয়াম থাকে, তো অটোমেটিক সি আর বি নিজেদের মধ্যে কি হবে? ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা হবে। বুঝলে কি? তো এটা তো গল্প সোজা এরকম হয়ে গেল, রাম ইকুয়াল টু শ্যাম, শ্যাম ইকুয়াল টু জাদ্দু, তো রাম ইকুয়াল টু জাদ্দু। বুঝতে পারলে কি না? আর বা এরকম রাম ইকুয়াল টু শ্যাম, রাম ইকুয়াল টু জাদ্দু, তো শ্যাম আর জাদ্দু ইকুয়াল টু হবে। এরকমই এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু সি, তো সি আর বি ইকুয়াল টু হবে। বুঝতে পারলে কি না? হ্যালো, দ্যাট মিনস এরকম এটাকে লিখতে পারো ই সিস্টেম এ, সিস্টেম এ ইজ থার্মোলিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম with সিস্টেম বি। এ যদি বি সাথে থাকবে থার্মাল ইকুইলিব্রিয়াম and separately in thermal equilibrium with system C, then definitely system B will be in thermal equilibrium with B with system C, ঠিক আছে? ওখানে নিচে লিখে নেবো থার্মাল ইকুইলিব্রিয়াম
ইকুয়াল টু নো হিট গেইন, নো হিট লস। হ্যাঁ, লস। ঠিক আছে, না তো হিট গেইন করবে না তো লস করবে। লেখা হয়ে গেলে বলবো। একটু pause করুন। কিছু বলছো? বুঝবো কি? না স্যার। হয়েছে? উপরে দুটো লাইন। শোনো, এটা একটা কন্টেনার। ওকে, কন্টেনার রয়েছে। এবার কি করলে, এখানে ধরো কিছু টুকরো হিট এটা দিলে, মানে হিট, হিট গিভেন। এই হিটটা কি করবে, আর এখানে একটা সাপোজ এরকম এর মধ্যে লিকুইড রয়েছে আগে থেকে, আগে থেকে লিকুইড আগে রয়েছে হিট দেবার আগে। আর এখানে একটা, এখানে একটা পিস্টন লাগানো রয়েছে। পিস্টন মানে বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো পিস্টন মানে? হোলিতে পিচকারি দেখেছো? এরকম জল টেনে এরকম যেটা লাগাও, পাম্পিং করো, ওটা যে ওটাকে পিস্টন বলা হয়। ঠিক আছে, তো সেরকমই কন্টেনের মধ্যে ধরো পিস্টন লাগাও, বা একটা একটা পাইপ যাই। এবার কি হবে, তো দেখো, যদি আমি এখান থেকে হিট, তো হিট কি করবে, দুটো কাজ করবে। এই হিট দুটো কাজ করবে, এখানে কিছু এনার্জি মানে টেম্পারেচার ইনক্রিজ করবে, ঠিক আছে, আর কিছুটা কাজ লাগাবে এটাকে পুশ করার জন্য। আর পুশ করে হয়তো এটা এখানে নিয়ে আসতে পারে পিস্টন, মানে এটা পুশ হয়ে যাবে, এটা পুশ হয়ে যাবে, বুঝলে? পুশ হয়ে উপরে চলে যাবে পিস্টন, বুঝলে কি? ক্লিয়ার? এটা রয়েছে পিস্টন, এটা পিস্টন, বুঝলে কি? তো দুটো কাজে লাগাতে পারে, একটা নিজের টেম্পারেচার বাড়ানোর জন্য, আর কিছুটা নিজের এনার্জি কাজ লাগবে কি, মেকানিক্যাল পুশ দেওয়ার জন্য, উপরে ঠেলে দেওয়ার জন্য পিস্টন। তো নিজে যে হিটটা দিলাম সেই হিটের দুটো কাজ করবে। ঠিক আছে, তুমি দেখবে এটা কাজ কোথায় হয়। নর্মাল এত কিছু দূরের ব্যাপারটা ভাবতে হবে। যদি রান্না বান্না করো কেউ, তো ভাত যদি হাঁড়িতে রান্না করো, উপরে কাভার লাগিয়ে দাও, আর ভাত রান্না করতে কিছু দেরের পর, 10 15 20 মিনিট পর দেখতে
উপরে যে কভার লাগানো থাকে ওটাকে ফেলে ফেলে কি হয়, ফেনাটা বাইরে পড়তে লাগে, তাই না? নাকি না? তার মানে যা নিচের থেকে হিট দিলাম ওই দুটো কাজ। একটা আগে বয়েল করলো, বয়েল করে টেম্পারেচার রাইজ করলো আপ টু 100 ডিগ্রি, তারপর এটা বয়েল হতে লাগলো, ঠিক আছে, রান্না হতে লাগলো। আর এরপরে টেম্পারেচার আর রাইজ তো হবে না, তারপরে যে বাকিটুকু থাকবে সেটা ওই কাভারটাকে ফেলছে, আর ফেলে ফেনা বেরোচ্ছে। বুঝতে পারলে কি না? তো ওই কাভারটাকে ধরে নাও এখানে পিস্টনের মতো, বুঝলে? এটা নর্মাল এক্সাম্পল, একটা বাড়িতে ডেইলি আমরা করি, ঠিক আছে? রান্না করতে সময় দেখবে কি, তরকারি সবজি কিছু একটা করলে, ডাল করলে, তখন দেখবে উপরে কাভারটা বারবার উপরে ফেলতে থাকবে, আওয়াজ হতে থাকবে একটা সার্টেন টাইমের পর। কারণ আছে, আর তো গরম টেম্পারেচার রাইজ হবে না, তো বাকিটা কি হবে, বাকিটা হিট যেটা লাগবে কাজে সেটা উপর কাভারটাকে ফেলবে। সেরকম এখানে বাকিটা হিট ইউজ করে পিস্টনটা ফেলবে, বুঝলে? তো জাস্ট এবার আমরা করি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা ল কে দিয়েছিল নিউটন, সব করে। আমি এখানে দেখলাম এটাও একটা এনার্জি রয়েছে, আলটিমেটলি এনার্জি, ঠিক আছে, এটাও আলটিমেটলি এনার্জি রয়েছে। এটা ঠেলে দেওয়া এখানেও অ্যাকচুয়ালি এনার্জি কাজ করছে, নাকি না? তো আমি বলতে পারি না কি এই এনার্জি সমান সমান এই এনার্জি, এই দুটো এনার্জিকে যোগ করে দিলে হয়ে যাবে, নাকি না? মানে আমি এটা তো বলতেই পারি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস, যদি উপরে যেটা কাজ হবে এটাকে যদি ডেল, এটাকে সরি, এটাকে যদি ওয়ার্ক ডাব্লিউ ধরে নিই, মানে ডেল ডাব্লিউ ধরে নিই, এতটা কাজ হলো, তাহলে কি হবে, ডেল ডাব্লিউ হবে, নাকি? বুঝলে? ক্লিয়ার? তো এই জিনিসটা দিয়ে তুমি এখানে লিখে দিচ্ছি সবকটা, ডেল কিউ মানে হিট গিভেন, গিভেন, এটাও একটা এনার্জি রয়েছে। তারপরে ডেল ইউ চেঞ্জিং টেম্পারেচার, সরি, চেঞ্জিং ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার কেন দিলাম, ইন্টারনাল এনার্জি, চেঞ্জিং ইন্টারনাল এনার্জি মানে কি, গরম হওয়া, গরম হওয়া মানে হিট থাকবে ভিতরে, হিট যা বাড়বে সেটাই এনার্জি একটু। আর ডেল ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, কতটা ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান যেটা হবে সেটাও ওয়ার্ক ইজ এনার্জি, কাইন্ড অফ এনার্জি, দিস ওয়ান অলসো এনার্জি। তো আমি আলটিমেটলি কি দেখলাম, একটা এনার্জি যা প্রোভাইড করলো, বাকি দুটো যে ভাগে ডিভাইড হলো সেই দুটো ভাগটা এনার্জি যোগ হলো। দ্যাট মিনস এটাকে কি বলা হয় বলো তো? যা এনার্জি দিলাম সেটা আবার ফিরে পেলাম, মানেটা কি, এটাকে কি বলা হয়, কে বলবে? হ্যালো, কেউ বলবে? ফার্স্ট ল অফ এনার্জি কি বলে? এই যে রিলেশন দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়? কেউ কি বলবে? হুম, বলবে না? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক, অফ থার্মোডাইনামিক, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক is an example of, Conservation. yes, conservation of energy। এই পুরো প্রসেসটা তুমি দেখলে কি এনার্জি কোথাও লস বা ক্রিয়েট হলো না, নতুন করে যা এনার্জি দিলাম সেটা ফিরে পেলাম। মানে কি, ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে, এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। বুঝলে কি?
বুঝলে কি ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে? ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে in the entire universe energy neither be created nor be destroyed. It only can be transformed from one form of energy to another form of energy. এই দুনিয়াতে কোনোভাবে এনার্জিকে না তো তুমি প্রডিউস করতে পারবে না তো যা এনার্জি রয়েছে ওটা কনস্ট্যান্ট রয়েছে অলওয়েজ, কনজার্ভ রয়েছে অলওয়েজ। শুধু একটা ফর্ম থেকে অন্য ফর্মে ওই এনার্জিটা চেঞ্জ হয়েছে। যেমন কি আমার মধ্যে আমি যা খেলাম তাতে যা এনার্জি প্রডিউস হলো সেই এনার্জিটাও কি রয়েছে বডিতে, যেটা গেল সেটাও কনজার্ভ হচ্ছে। কিভাবে? তো যে এনার্জিটা আমি খেলাম সেটা নিশ্চয়ই আমি কোনো না কোনো খাবার থেকে খেয়েছি, সেই খাবার নিশ্চয়ই কোনো প্ল্যান্ট থেকে বা কোনো অ্যানিমাল থেকে এসেছে। সেই অ্যানিমাল এই নেচার থেকে কোনো না কোনো ভাবে এনার্জি নিয়ে তারপর কনভার্ট করছে, লাইক দ্য ফটোসিনথেসিসে সোলার এনার্জি কনভার্ট হয়ে যায় কোনটা এনার্জিতে? কেমিক্যাল এনার্জি। বুঝলে কিনা? বুঝতে পারলে? তো ওই পরিমাণ যত পরিমাণ ও এনার্জি কনভার্ট করলো ওই পরিমাণ এনার্জিটা আমি খেলাম, আর আমি খাওয়ার পর আমার বডিতে সেই এনার্জি দিলাম। আর এই এনার্জি দিয়ে আমি আমার বডি দিয়ে কোনো না কোনো কাজ নিলাম। কি কাজ নেবে বলো? কি কাজ না করলে তো এমনি ডাইজেস্ট হয়ে যায় না? কাজ না করলে মুখে কথা বলি, পায়ে হাঁটি, কিছু না কিছু কাজ তো হতেই থাকে। ওই কাজে চলে গেল। যদি সবকটা অ্যাকুমুলেট আমি যদি করে নিতাম তাহলে আমি যা খাবার খেয়েছিলাম তার মধ্যে যা এনার্জি ছিল সেটাই আমি আমার বডির মধ্যে এনার্জি পেতাম। যদি আমার পুরো বায়োলজিক্যাল যে সিস্টেম চললো তার মধ্যে যা এনার্জি খরচা হলো সবকটা অ্যাকুমুলেট যদি করে নিই ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। দ্যাট মিনস কোনো একটা সিস্টেম ইনক্লোজ সিস্টেমতে, মানে ইনক্লোজ মিনস এটা ইউনিভার্স যেটা রয়েছে সেটা আমাদের আবার ইউনিভার্স, আমি বাকিদের ইউনিভার্সের কথা বলছি না, হাজারো কত ইউনিভার্স রয়েছে তার তো এখন অব্দি কোনো রিসার্চ হয়। তো আমাদের ইউনিভার্সের মধ্যে যতটুকু এনার্জি রয়েছে সব সময় ওটা কি রয়েছে, ফিক্স রয়েছে। কখনো ওটা না তো ক্রিয়েট নতুন করে অ্যামাউন্টটা বাড়াতে পারি না তো ওটাকে ডিস্ট্রয় করে কমাতে পারি। শুধু ওটাকে ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম চেঞ্জ। এটাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক বাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক ইজ এক্সাম্পল অফ দ্য কনজারভেশন অফ এনার্জি। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে? এক্সাম্পল তো লিখতে পারো ল অফ কনজারভেশন অফ এনার্জি। লেখার টাইম থাকলে লিখে না। এটা মুছবো এক লাইন কি না? হ্যালো, মুছবো? তাড়াতাড়ি বলো, বলো বলো। ল অফ কনজারভেশন বেশন অফ এনার্জি। Energy can neither be created or neither be generated nor destroyed, but it can be it can be transferred into another form। বলবে এইভাবে ডেফিনেশন নেই, আমরা পড়েছি অন্যভাবে, বাট বাদ দাও। এটা এইভাবে এই জন্যই বললাম কারণ আমরা কম্পিটিশনে এক্সাম তৈরি করতে যাচ্ছি, আমি কোশ্চেনটা সলভ করতে যাব। তাই জন্য যে প্রপার ডেফিনেশন তারা দিচ্ছে কোশ্চেনকে ওটাই ডেফিনেশন আমি নিই। ঠিক আছে? আমরা পড়েছি অন্যভাবে বাট মিনিংটা একই রয়েছে। আমরা পড়েছিলাম কি 8-9 ক্লাসে এনার্জি can neither be create nor be destroyed, it can be only transform one form to another form, but এটা এরকমই করে লিখেছে, মিনিংটা একই রয়েছে। ঠিক আছে।
একটা কোশ্চেন জাস্ট আপলোড করে দাও, তোমরা আনসার দেবে আর ছুটি। কি হবে আনসার বলো তো তাড়াতাড়ি, কোশ্চেনের আনসার কি হবে? বলো, আপলোড করে দাও। বি হবে। তারপরে একই জিনিস রয়েছে, তাই না? একই জিনিস রয়েছে, নতুন কিছুই নেই, যা ছিল আগে, মানে ও উপরে অপশন যা বলেছি তাই রয়েছে, নতুন কিছু তো নেই। ঠিক আছে, ঠিক, চলো তাহলে আর এখানে শেষ করছি। বাকি জুন মাসে যাদের ফিস এখনো দেওয়া হয়নি অ্যাডভান্স, সেটা পে করে দেবে।